আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা জিনিস কি কখনো মাথায় এসেছে, ছোট্ট একটা শিশু কিভাবে ধীরে ধীরে একজন মানুষ হয়ে যায়? অথবা ধরুন, খেলতে গিয়ে হাতে পায়ে যে কেটে যায়, কয়েকদিন পর কিভাবে সেটা একদম মিলিয়ে যায়। এই সাধারণ এগুলোর পিছনে জীববিজ্ঞানের এক অসাধারণ প্রক্রিয়া লুকিয়ে আছে, আর সেই অসাধারণ প্রক্রিয়ার নামই হলো কোষ বিভাজন। কোষ বিভাজন কোষের একটি স্বনিয়ন্ত্রিত প্রক্রিয়া। সংগঠনের স্থান অনুযায়ী কোষ বিভাজন 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন একটি সরাসরি কোষ বিভাজন প্রক্রিয়া। বিভিন্ন আদিকোষী জীব যেমন ইস্ট, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদিতে এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। মাইটোসিস কোষ বিভাজন জীবদের দেহকোষে ঘটে থাকে এবং মিয়োসিস কোষ বিভাজন যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে। উন্নত উদ্ভিদের স্পোর মাতৃকোষেও মিয়োসিস ঘটে। তো আজ আমরা এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন নিয়ে কথা বলবো। চলুন তাহলে এই ফটোকপি মেশিনের ভিতরে একটু ঢুকে দেখা যাক যে আসলে সেখানে কি আছে। খুব সহজভাবে যদি বলি, মাইটোসিস কোষ বিভাজন একটি ফটোকপি মেশিনের মতোই কাজ করে থাকে, কারণ এখানে একটি কোষ, যাকে আমরা মাতৃকোষ বলি, সেটা ভেঙে গিয়ে ঠিক তার মতোই দেখতে আরও দুটো নতুন কোষ তৈরি করে। এই নতুন কোষগুলোকে বলা হয় অপত্য কোষ। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার মাত্র বিভাজিত হয়। এই বিভাজনে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি সম আয়তনের অপত্য কোষের সৃষ্টি করে। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড ও পলিপ্লয়েড কোষে মাইটোসিস ঘটে থাকে। মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে বলে এই ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজনও বলা হয়। খুব সহজভাবে বলতে গেলে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সব সমান থাকে। এই প্রক্রিয়ায় প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়। এই কোষ বিভাজনে ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। মাইটোসিস উদ্ভিদ ও প্রাণীর বিভাজন ক্ষমতা সম্পন্ন দেহকোষে ঘটে থাকে, যেমন উদ্ভিদের বর্ধনশীল অংশ, কাণ্ড ও মূলের অগ্রভাগ ইত্যাদি স্থানে ঘটে থাকে। যে কোনো একটা বড় ধরনের কাজ শুরু করার আগে অবশ্যই প্রস্তুতি নিতে হয়, আর এক্ষেত্রেও মাইটোসিস তার প্রক্রিয়া শুরুর আগেই কিছুটা প্রস্তুতি গ্রহণ করে। অর্থাৎ মাইটোসিস বিভাজন প্রক্রিয়াটি শুরুর আগেই নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়। এই অবস্থাকে ইন্টারফেজ বলে। এটি কোষ চক্রের একটি দীর্ঘতম পর্যায়, যা 3টি উপপর্যায়ে বিভক্ত। প্রথম উপপর্যায় বা বিরাম 1 দশা, দ্বিতীয় উপপর্যায় বা সংশ্লেষণ দশা, তৃতীয় উপপর্যায় বা বিরাম 2 দশা। কোষ বিভাজনে ইন্টারফেজ পর্যায় অতীব গুরুত্বপূর্ণ। কোষটি পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা ইন্টারফেজের প্রথম দিকেই ঠিক হয়। এ পর্যায়ে পরবর্তী কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রোটিন, আরএনএ ও ডিএনএ প্রতিলিপনের সকল উপাদান তৈরি হয়। ইন্টারফেজে এস পর্যায়ে ডিএনএ প্রতিলিপন হয়। এটি না হলে সঠিক কোষ বিভাজন অসম্ভব। অর্থাৎ ইন্টারফেজ পর্যায় না থাকলে বিভাজন পর্যায় সম্পন্ন হবে না। মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন ও সাইটোপ্লাজমের বিভাজনকে একসাথে মাইটোটিক বিভাজন বলে। মাইটোসিস একটি নিরবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া এবং এর বিভাজন প্রক্রিয়া দুটি পর্যায়ের মাধ্যমে সংঘটিত হয়। একটি হলো ক্যারিওকাইনেসিস, অপরটি হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন। এটি 5টি ধারাবাহিক দশায় সম্পন্ন হয়। ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস নিউক্লিয়াস বিভাজনের পর কোষটি সম্পূর্ণ দুটি অংশে বিভক্ত হয়ে যায়। ক্যারিওকাইনেসিসের ফলে মাইটোসিস বিভাজনে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। বর্ণনার সুবিধার্থে এই প্রক্রিয়াতে 5টি প্রধান পর্যায় থাকে। প্রথম পর্যায় হলো প্রোফেজ। প্রোফেজ পর্যায়ে আসলে কি ঘটে সেটা আমরা এখন জানব। এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে সবথেকে বড় থাকে এবং প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করে। দ্বিতীয় উপপর্যায় প্রোমেটাফেজ। এক্ষেত্রে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পন্ডল যন্ত্রর সাথে যুক্ত হয়। নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। ক্রোমোজোমীয় নৃত্যও দেখা যায়। 2 মেরুযুক্ত স্পন্ডল যন্ত্র দেখা যায়। তৃতীয় উপপর্যায় মেটাফেজ। এখানে ক্রোমোজোমগুলো সবথেকে বড় ও মোটা দেখা যায়। ছোট ক্রোমোজোমগুলো কেন্দ্রের দিকে এবং বড়গুলো পরিধির দিকে অবস্থান করে। ক্রোমোজোমগুলো স্পন্ডল যন্ত্রের ঠিক মাঝখানে অবস্থান নেয়। চতুর্থ উপপর্যায় অ্যানাফেজ। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে ক্রোমাটিডগুলো আলাদা হয়ে অপত্য ক্রোমোজোমে পরিণত হয় এবং বিপরীত মেরুর দিকে ছুটতে থাকে। এ পর্যায়ে
ক্রোমোজোমের বিভিন্ন আকৃতি দেখা যায়, যেমন ভি আকৃতি, এল আকৃতি। পঞ্চম উপপর্যায় টেলোফেজ। প্রোফেজের ঠিক বিপরীত ঘটনা এই পর্যায়ে ঘটে। ক্রোমোজোমগুলো জল যোজন শুরু হয়, ফলে এরা আবার সরু ও লম্বা হতে থাকে। দুই মেরুতে ক্রোমোজোমের চারিদিকে নতুন নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসের দেখা যায় এবং সাইটোকাইনেসিসের মাধ্যমে চূড়ান্ত বিভাজন সম্পন্ন হয়। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসের ফলে কোষ প্লেট তৈরি হয় এবং প্রাণী কোষে সাইটোকাইনেসিসের ফলে ক্লিভেজ খাঁজ দেখা যায়। প্রাণী কোষের ক্ষেত্রে কোষের প্লাজমা মেমব্রেনের বিষুবীয় তল বরাবর উভয় দিক হতে ভেতরের দিকে প্রবেশ করে একটি ক্লিভেজ খাঁজের সৃষ্টি করে। খাঁজ দুটি ক্রমশ পরস্পরের দিকে অগ্রসর হয় এবং একসময় মিলে যায়, ফলে সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। একটা মজার বিষয় হলো, সাইটোকাইনেসিস না হয়ে ক্যারিওকাইনেসিস চলতে থাকলে একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়। আশা করি মাইটোসিসের সামগ্রিক চিত্র দেখে আমরা এর উপপর্যায়গুলো বুঝতে পেরেছি। এবার আমরা জানব মাইটোসিসের গুরুত্ব। জীবদেহে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম। এটি দেহ গঠন ও দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে জননাঙ্গ সৃষ্টি, বংশবৃদ্ধি, নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা করা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা, ক্রোমোজোমের সমতা রক্ষা করা, ক্ষত স্থান পূরণ করা, পুনরুৎপাদন ইত্যাদি যাবতীয় কাজ মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন করে থাকে। মাইটোসিস কোষ বিভাজন যখন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অর্থাৎ অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফলে জীবদেহে টিউমার ও ক্যান্সারের মতো জটিল অবস্থার সৃষ্টি হয়। অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনকে ক্যান্সারও বলে। অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে সৃষ্ট কোষ যখন দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে তাকে ম্যালিগন্যান্ট বা ক্যান্সার বলে। অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে সৃষ্ট কোষ যখন দেহের একটি সীমাবদ্ধ থাকে তখন তাকে বিনাইন বলে। অর্থাৎ এত সময় ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।